এই ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে আমার মালয়েশিয়া আসার গল্প। গল্প বলতেছি এই কারণে, বিষয়টা বা জার্নিটা আমার কাছে অনেকটা গল্পের মতোই ছিল। এখনো আমার কাছে মনে হয় যে বিষয়টা গল্পের মতোই। স্টার্টিং থেকে বলি যে বাংলাদেশ থেকে আমি কয়েকটা দেশে অ্যাপ্লিকেশন করি, ভিজিট করি, মাল্টা, সাউথ কোরিয়া। তো এই দুইটা দেশে আমি অ্যাপ্লিকেশন করার পর রিজেক্ট হই। রিজেক্ট হওয়ার পর আমি আসলে অনেক হতাশ ছিলাম। চিন্তা ভাবনা করলাম যে একটা রিসার্চ করছিলাম ভালো একটা দেশের জন্য। তো আমি মালয়েশিয়ার সন্ধান পাই। এর মধ্যে আমি বলি যে আমি অনেকটা স্ক্যামেরও শিকার হয়েছি, যেটা হচ্ছে মানে এজেন্সিদের গুলা দ্বারা। তো যাই হোক, এগুলা নাই বলি। তো মানে মালয়েশিয়া আসার গল্পটা বলি। তো যেহেতু মালয়েশিয়ায় মানে সম্পর্কে জানতে পারছি, তো আমি চিন্তা ভাবনা করছি, মানে ডিসিশন নিয়েছি যে আমি মালয়েশিয়ার দিকে মালয়েশিয়া পড়তে যাবো আর কি, পড়াশোনা করতে। তো যখন মানে আমার সব প্রসিডিউর গুলা করি, তো আলহামদুলিল্লাহ সবগুলো প্রসিডিউরই ঠিকঠাক মতো হয়ে যায়। এখন যেই দিন হচ্ছে আমি মালয়েশিয়া আসবো, ওই আসার গল্পটা বলি যে আসার যেই দিন মানে আমার মানে ফ্লাইট আর কি। তো ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে মিট করে দেখা টাকা করে সব শেষ করে যখন এয়ারপোর্টে ঢুকছি, এয়ারপোর্টে ঢোকার পর আমি মানে ফার্স্ট বোর্ডিং এ যে যখন যাইতে হয়, বোর্ডিং এ গেছি। তো বোর্ডিং এ একটা লোক ছিল। তো আমার আসলে আমি বাইরে কখনো আসিনি, এটাই আমার লাইফে ফার্স্ট টাইম মানে বাইরে আসা। তো মানে আমার সাথে যেমন একটা ঘটনা ঘটছে যে আসলে আমি ইভেন আমার ফ্যামিলি এখন এক পর্যন্ত জানে না, হয়তো আমি ভিডিও দেখলে হয়তো ওনারা জানতে পারে যে আমার সাথে এই জিনিসটা ঘটছে, কিন্তু আমি ওনাদের বলিনি। আসলে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি, আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। ইভেন পরে হয়তো আমার ফ্যামিলিও জানতে পারবে। বোর্ডিং পাসের জন্য যখন আমি দাঁড়াইছি লাইনে, তো লাইনে দাঁড়ানোর পর সচরাচর দেখলাম আমার আগে অনেকের বোর্ডিং পাস দিচ্ছে। মানে অনেকে দেখছি মালয়েশিয়া, তো এটা তো ওপেন সিক্রেট যে মালয়েশিয়া অনেকে আসে মানে টুরিস্ট বিষয়ের কথা বলে পরে ঝটপট করে এরকম। তো যাই হোক, আমি তো মানে ওই কথাটা চিন্তা করে আমি আসলে নিজের আউটফিট বা নিজের লুক ওইরকম ভাবে নিয়ে গেছি যাতে মানে ওরকম মানে যারা কাজ করে তাদের মানে টুরিস্ট যারা বা বলেন যে যারা টুরিস্ট হিসেবে গিয়ে কাজ করে এরকম যাতে না লাগে। তো আমি কাউকে ছোট করতেছি না, মানে আমি যাতে ওইরকম আমাকে না দেখা যায় বা ওইরকম যাতে না লাগে সেজন্য আর কি আমি একটা ফুল আউটফিট করে গেছি না। মানে বোর্ডিং পাসের যে লোকটা মানে উনি আমার সাথে মানে যথেষ্ট মানে দুর্ব্যবহার করে, জানি না কেন উনি আমার সাথে দুর্ব্যবহার করছে। তো ফার্স্টলি উনি আমার বলে যে আমার কিছু কোশ্চেন করছে যে আপনার এডুকেশন কি, আপনি কোথায় কি করছেন, সবকিছু বলে আমি উত্তর দিই, সুন্দরভাবে উত্তর দিই। তো উনি আমার বলে যে মানে আমার বলতেছে যে আপনার এইচএসসি কবে। তো আমার একটা মোটামুটি একটা ভালো একটা স্টাডি গ্যাপ আছে, যে আমি পড়াশোনা মানে করি নাই আর কি নিজের জবের জন্য বা নিজের একটা প্ল্যান ছিল, তো করি নাই। তো উনি আমার জিজ্ঞেস করছে আপনার এইচএসসি কবে। তো আমি বললাম যে এইচএসসি আমার 18। উনি এটা শুই না, উনি আমারে রীতিমতো বলতেছে যে আমরা তো বুঝি যেতেছেন তো পড়াশোনার জন্য না, যেতেছেন তো কাজ করতে, এই সেই, এগুলো আমরা বুঝি, এইটা সেটা। আমি বলছি ভাই আসলে না, ওইরকম কিছু না, আমি জব করতে পারি, এটা এটা তো আর কিছু না, যদি পার্ট টাইম জব পাই তাহলে করবো। আর মেন উদ্দেশ্য হচ্ছে আমার পড়াশোনা। ভাই হ্যাঁ আমরা বুঝি, এগুলো আমাদের বুঝে লাভ নাই। হ্যাঁ, যে ম্যাক্সিমামই যায় হচ্ছে বিয়ে করতে। আর আপনার কলেজ কি? তো ধরুন আমি কলেজের নামটা বললাম, তো বলতেছে যে হ্যাঁ বুঝতে পারছি, এগুলা আপনি ওই মালয়েশিয়া গেলে খুঁজেও পাবেন না। এটা হচ্ছে একটা সাইনবোর্ড টানা রাখছে, ওই সাইনবোর্ডে দেখবেন যে যা দেখবেন সাইনবোর্ডই আছে, কিছুদিন পর দেখবেন সাইনবোর্ডটাও নাই কলেজের। এরকম করে আমার বলতেছে। তো শুরুতে আমি অনেক কনফিডেন্ট ছিলাম, কিন্তু মানে এইসব নেগেটিভ কথাবার্তা বা আমার সাথে যেভাবে দুর্ব্যবহার করতেছে আসলে আমি মেনে নিতে পারতেছিলাম না। মানে আমি ভিতর থেকে আসলে নার্ভাস হয়ে যেতেছিলাম যে এই বিষয়গুলোর কারণে। তারপরে যাই হোক, আমি মানে চিন্তা করলাম যে যাক না, আমি দাঁড়াই, আমি ধৈর্য ধরে দাঁড়াই, আমি যা বলতেছি উত্তর দেওয়ার চেষ্টা করি ঠিকঠাক মতো। তো যাই হোক, পরে উনি আমার বললো যে আমি তোমাকে মানে ছাড়তে পারি একটা ইয়াতে, তুমি তুমি আমারে তোমার ভিসা অ্যাপ্রুভাল লেটারটা দেখে। তো এর মধ্যে মানে আমার সাথে এতগুলো মানে কনভারসেশন হয়েছে, এত পরিমাণ নেগেটিভ কথাবার্তা মানে উল্টাপাল্টা মানে যা ইচ্ছা তাই বলছে। তো আমি পুরো প্যানিক হয়ে গেছি। তো প্যানিকের কারণে তো আমি ডকুমেন্টটা একটা বের করতে গিয়ে মানে একটা ভুল ডকুমেন্ট বের করে ফেলছি। তো একটা রং ডকুমেন্ট বের করে ফেলছি, মানে ওটা অ্যাপ্রুভাল লেটার ছিল না, ওটা হচ্ছে ইবেল ছিল। তো মানুষের যারা স্টুডেন্ট তারা জানে। তো ইবেল বের করার কারণে উনি মানে আমার উপর রাইগে বলে যে যাও, বাসায় চলে যাও, বাসায় চলে যাও, একেবারে বাসায় চলে যাও। তা আমি বললাম যে ভাইয়া সরি, আমার মিস্টেক হয়ে গেছে। তা আমি চিন্তা করছিলাম যে ফোন থেকে বের করে আমি জিনিসটা বন্ধুদের দেখাই, যেহেতু আমার এটা মিস্টেক হয়ে গেছে। ডকুমেন্ট আমি বুঝতেছিলাম না আসলে, অন মানে ম্যাক্সিমাম ডকুমেন্ট গুলাই একই রকম। তো আর প্যানিকের কারণে আমি ভুল ডকুমেন্টটা বের করে ফেলছি। তো উনি বলতেছে যে ফোন বের করতেছো, কারে ফোন দিবা,
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন দিলেও কোনো লাভ নেই, এরকম বলতেছে। তা আমি বলতেছি ভাইয়া দেখেন, আমি একটু প্যানিক খেয়ে গেছি, আমি নার্ভাস হয়ে গেছি, এই জন্য আর কি আমি ভুল হয়ে গেছে। পরে আমি ফোন থেকে দেখলাম অ্যাপ্রুভাল লেটারটা, দেখা ডকুমেন্ট থেকে এটা বের করছি। তো যাই হোক, তারপরে উনি মানে আমাকে দাঁড় করে রাখলো। তো এর মধ্যে আমি আমার এজেন্সিকে টেক্সট করলাম, যার মাধ্যমে থ্রুতে আমি অ্যাপ্লাই করছি। তারা বললো যে দেখো ভাই, বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, তুমি যদি ভালো কিছু করতে চাও তোমার ভালো কিছু করতে দেওয়া হবে না, ঠিক আছে? আর তুমি যদি ভালো কিছু করতে যাও তো তারপরেও তোমার পেছন থেকে টাইনা ধরে রাখবে। এই হচ্ছে বাংলাদেশ। তো এই জিনিসটা মাথায় রেখেই মানে চিন্তা ভাবনা করো যে দেশে আসবা কিনা। তো যাক, এরকম আমার মোটিভেট করতেছিল আর কি আমার এজেন্সি, যে ভাই আমার এই যে আমার এখন পর্যন্ত আমাদের কেউ মানে এরকম প্যানিক সিচুয়েশনে বা এয়ারপোর্ট থেকে ফেরত আসেনি। তো এর মধ্যে আমার বাসা থেকে কল আসতেছিল, সবাই ওয়েট করতেছিল, সবাই বলতেছিল আমরা চলে যাই, তুমি থাকো। তো আমি এত প্যারা খেতেছিলাম, তাও আমি আমার ফ্যামিলির বলিনি। তারপর আমি এয়ারপোর্টে দাঁড়াইছিলাম, মানে অনেক নার্ভাস ছিলাম আর নিজেকে অসহায় মনে হচ্ছিল, ভাবতেছিলাম কি চলে যাবো, মানে চলে যাবো। তো মানে নিজে থেকে দাঁড়াইছিলাম। তারপর 2-3 মিনিট আমাকে দাঁড়াতে রাখার পরে আমার বলতেছে যে ঠিক আছে, তোমাকে আমি মানে মায়া করে তোমাকে আমি বোর্ডিং পাসটা দিচ্ছি, কিন্তু তুমি ইমিগ্রেশন থেকে 100% ফেরত আসবে বলতেছে। তা আমার আইডিয়া ছিল না, আমি ভাবছিলাম যে এই ফার্স্ট স্টেপটাই মেবি ইমিগ্রেশন। তো আমার আইডিয়া ছিল যেহেতু আমার ফার্স্ট টাইম, তো আমি ওখান থেকে ঝামেলা করে পরে বেরোইলাম, মনটা অনেক খারাপ। তো ইমিগ্রেশন গেলাম, ওইখান থেকে আমাকে একটা কাউন্টারে পাঠালো, বললো যে আপনার ভিসা বা টিকিট এগুলা করে আসেন, মানে ভিসাটা চেক করে আসেন বা ডকুমেন্ট চেক করে। ওখানে গেলাম, যাওয়ার পরে তো একটা পুলিশ অফিসার আমাকে ডাক দিল, ডাক দেওয়ার পরে আমাকে আর কি ইমিগ্রেশন অফিসারের সামনে নিয়ে গেলো, যেখানে একটা ডকুমেন্ট সাইন করা লাগে। তো জিজ্ঞেস করলো আমার নাম, আমার বাবার নাম, আমি কি করতে চাই। তো বিশ্বাস করেন, ইমিগ্রেশন অফিসার আমাকে একটা মানে আমার বাবার নাম আর নিজের নাম জিজ্ঞেস করা ছাড়া কোনো কিছু জিজ্ঞেস করেন, উনি অ্যাপ্রুভ দিয়ে আমাকে বলছে ইটস ওকে, আপনি যেতে পারেন। তো আমি এখান থেকে তারপর ইমিগ্রেশন ক্রস করলাম, তো আইসা প্লেনের জন্য অপেক্ষা করতে থাকলাম। তো এইভাবে আসলে আমি মালয়েশিয়া চলে আসলাম, ঠিক আছে? তো মালয়েশিয়ার এখান থেকেও আমি একটু প্যারা খাইছিলাম যে আমার এজেন্ট মালয়েশিয়া আসার পর আমার এজেন্ট যে আমাকে ইউনিভার্সিটি থেকে রিসিভ করবে, সেটা আমাকে রিসিভ করে নাই, মানে দেরি করছে আর কি। ওই জন্য আমার একটু প্যারা খাইতেছে। তো যাই হোক, এটা নিয়ে আমার কোনো ইয়া নেই, কিন্তু আমার একটা জিনিস খুবই ইয়া লাগছে যে দেখেন, আমরা অ্যাজ এ বাংলাদেশি দেশের দেশের অনেক কিছুই বলি, দেশের মানুষ সম্পর্কে বলি বা দেশের সম্পর্কে আমাদের অনেক আক্ষেপ। মানে কেন আসলে এই আক্ষেপ? তো আমি এই দেশ ছাড়ার মানে লাস্ট যেই দিনটা আমি ফেস করছি, তো এটা আমি আমার হোল লাইফ আমি এই বিষয়টা আমি মনে রাখবো আসলে, যে মানে এটা মানে আমার লাইফে একটা হিস্টোরিক্যাল মোমেন্ট, আর এখনো আমার কাছে গল্পের মতোই মনে হয়। তখন পর্যন্ত যখন আমি এখানে ছিলাম, তখন পর্যন্ত আমার মনে হইতেছিল যে আমি মনে হয় না যেতে পারবো, কারণ মানে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি। তো তো নিজে জানি আসলে মানে স্ট্রাগল জিনিসটা কতটা কষ্টের। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার মালয়েশিয়া আসার গল্প। তারপর তো আমি পৌঁছাইলাম। আশা করি মানে স্টোরিটা আপনার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগছে। মালয়েশিয়া আসার পর স্টুডেন্টরা কি ধরনের মানে প্রবলেম ফেস করে, এই বিষয়গুলো আমি চেষ্টা করব যে ভিডিও তৈরি করার জন্য, যাতে করে স্টুডেন্টদের যারা নতুন আসতে চায় বা ইনফরমেশন খুঁজে, তাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এখন থেকে। তো আজকের মতো বাই বাই।